পড়ছিলাম অন্তদহন, কলমে টি.আর.এম সোহাগ। পর্ব সংখ্যা ৪২। আসমানি নওয়ান আকাশের উদ্দেশ্যে বলে, আকাশ, মাইয়াটারে এমনি মারলা কেন? রায়ান, সন্ধ্যা, ইরা সবাই অবাক হয়ে চেয়ে আছে আকাশের দিকে। আকাশের শক্ত দৃষ্টি সকালের দিকে, তবে কিছু বলল না। পকেট থেকে ফোন বের করে একটি ভিডিও অন করে ফোনে লাউড দেয়, যেখানে একটু পর পর সকালের বলা কিছু কথা ভেসে আসে। তোর এসব চিপকে চিপকে যায় না কেন? অসহ্যকর একটা। তোর এসব হাত পা নাচানাচি করে আমার সাথে কথা বলবি না, বিরক্তিকর। মুখ দিয়ে কথা বলতে পারলে বলবি, নয়তো জোকারের মতো হাত পা নাচাবি না। শুনলাম তোর সাথে নাকি ওই আকাশ নওয়ানের জোর করে বিয়ে দিয়েছে তোর শাশুড়ি মা। আকাশ নওয়ান রাজি হয়নি তো, উল্টো তোর জন্য ডিভোর্স পেপার বানাতে দিয়েছে। অবশ্য দিবে না কেন? আয়নায় নিজেকে দেখ, গায়ের রংটা কেমন চাপা দেখেছিস? তোর চেয়ে আকাশ নওয়ান কত শেড ফর্সা কল্পনা করতে পারবি তুই? আবার কথাও বলতে পারিস না, বোবা একটা। তো আকাশ তোকে ডিভোর্স দিবে না তো কাকে দিবে? আকাশ ডিভোর্স পেপারে সাইন করেছিল, তোকে পেপারটা এনে দিয়ে সাইন করাতো, কিন্তু তার এক বান্ধবী সেটা ছিঁড়ে ফেলেছে, বুঝলি তো? আবারও ডিভোর্স পেপার রেডি করতে দিয়েছে। তা ডিভোর্স হয়ে গেলে কোথায় যাবি ভেবেছিস কিছু? তোর ভাই তো লাপাত্তা। তোকে একটা খবর দিই, আমি আকাশ নওয়ানের পিএ। এটার মানে কি জানিস? আকাশ নওয়ানের সাথে ২৪ ঘন্টা থাকবো। এরপর কি হতে পারে বুঝতে পারলি তো? আমি কিন্তু আকাশের চেয়ে আরো ফর্সা, আবার কথাও বলতে পারি। বোবা নেই তোর মতো। তোর ডিভোর্সটা হলে চুটকি মেরে আকাশ নওয়ানের বউ হয়ে যাব আমি। তুই কই যাবি সেটা চিন্তা কর তাহলে, কেমন? সবগুলো কথা শেষে ভিডিওটি অফ হয়ে যায়। প্রত্যেকে বিস্ময় চোখে তাকায়। সন্ধ্যার চোখ থেকে নোনা পানি গড়িয়ে পড়ে। তার মনে আছে, সেদিন সে সকালের কাছে তার সৌম্য ভাইয়ার খোঁজ চেয়েছিল, অথচ সকাল তার সৌম্য ভাইয়ার মরার কথা কত সহজেই বলে দিয়েছিল। কথাটা ভাবতেই সন্ধ্যার চোখ বেয়ে আবারও জল গড়ায়। সকালের হাত ছেড়ে দেয়। সবচেয়ে বেশি অবাক হয় রায়ান। এটা যে সকালের কণ্ঠ, তার চেয়ে ভালো আর কে চিনবে? গত ১ বছর যাবৎ কত শতবার সকালের সাথে তার কথা হয়েছে, অথচ আজ এসব কি শুনছে? রায়ানের মাথা ঘুরে উঠল। সকালের ধরে রাখা হাত ছেড়ে উঠে দাঁড়ায়। শরীরের শক্তি পাচ্ছে না ছেলেটা। সকালের বলা আকাশের বউ হওয়ার কথাটা একদম বুকে গিয়ে লেগেছে। সকালের সাথে তার সম্পর্ক নড়বড় নয়, বরং ভীষণ স্ট্রং। সৌম্য সকালের দিকে বিস্ময় দৃষ্টিতে চেয়ে আছে। সকাল তার বোনকে এভাবে কথা বলেছিল? তার বোনের কণ্ঠস্বর কেড়ে নিয়ে তার বোনকেই বলেছে তার বোন নাকি জোকারের মতো হাত পা নাড়ায়। সৌম্য দুহাত মুষ্টিবদ্ধ করে সকালের দিকে চেয়ে রইল। এরা সৌম্যর পাশে দাঁড়িয়ে আছে। তার ভীষণ অবাক লাগলো সকাল মেয়েটাকে দেখে। মেয়েটি দেখতে কত সুন্দর, অথচ তাদের বোন সন্ধ্যাকে কত কষ্ট দিয়েছে। এরা নিজের ইচ্ছে করলো সকালকে চাপকে সোজা করে দিতে। এখানে বড় কেউ না থাকলে সে সত্যি আজ সকালকে মারতে মারতে আধমরা করে ফেলতো। এরা বাঁ হাতে সৌম্যর ডান হাত ধরে বলে, এই সকাল বিকাল আমার থেকে অনেক ছোট। সন্ধ্যা আর তুই ওই মেয়েকে কিছু না বলে আমি কিন্তু ওকে মারাত্মক মারবো সৌম্য। সৌম্য কিছু বলল না। আসমানি নওয়ান সকালের দিকে চেয়ে আকাশের উদ্দেশ্যে রেগে বলে, এইটাই সেই মাইয়া যে আমার জান্নাতের কণ্ঠস্বর কাইরা নিছে। তাহলে ওর কণ্ঠস্বর এখন রাখছস কেন? আসমানি নওয়ানের কথা শুনে সন্ধ্যা বিস্ময় দৃষ্টিতে তাকায় তার খালার দিকে। আসমানি নওয়ান যেমন নরম তেমনি কঠোর। গত দিনগুলোতে সে খুব ভালো করে চিনেছে আসমানি নওয়ানকে। সত্যি সকালের গলার স্বর নষ্ট করবে না তো? কথাটা ভাবতেই ঢোক গিলল সন্ধ্যা। রায়ান একবার সকালের দিকে তাকায়, আর একবার সন্ধ্যার দিকে। আর কি কিছু শোনা বাকি আছে তার? সকাল এরকম একটা কাজ করতে পারে, তার তো বিশ্বাসই হয় না। অবিশ্বাসী বা কেন করবে? ওই ভয়েসগুলো তো মিথ্যা নয়। আকাশের কণ্ঠে তার ধ্যান ভাঙে। আকাশ আদেশের সুরে বলে, রায়ান, আমার অফিস রুমের ডয়ারে সালফিউরিক অ্যাসিডের একটি শিশি আছে, ওটা আমার লাগবে। এখনই ঢাকার উদ্দেশ্যে রওনা দাও, ফার্স্ট। আকাশের কথা শুনে প্রত্যেকে আগের চেয়ে বিস্ময় দৃষ্টিতে তাকায়। তবে আসমানি নওয়ান স্বাভাবিক। রায়ান ঢোক গিলল। চোখে মুখে ভীতি ছেলেটার। সকাল তখন থেকে ফুপিয়ে কাঁদছে। আকাশের শেষ কথাটা শুনে দু হাতে সন্ধ্যার হাত ধরে কাঁদতে কাঁদতে বলে, আমাকে ক্ষমা করে দে, আমি না বুঝে এরকম করেছি। কথাটা আকাশ শুনতেই নিচু হয়ে সকালের হাত ধরে টেনে দাঁড় করায়। সকাল পড়তে পড়তে বেঁচে যায়।
আকাশ ডান হাতে সকালের চুলের মুঠি ধরে রাগান্বিত স্বরে বলে, জানিস অ্যাসিড খেলে কেমন লাগে? সেদিন বুঝিসনি, আজ আমি তো কি অ্যাসিডের স্বাদ বোঝাবো। ওয়েট। রায়ান এগোতে গিয়েও দাঁড়িয়ে পড়ল। চোখের কোণে জলকণা চিকচিক করছে। প্রিয় মানুষকে এভাবে অপমানিত হতে দেখে কেউ কি ঠিক থাকতে পারে? সেও পারছে না, কিন্তু সকালের কাজগুলো ভাবলে তার নিজেরই রাগ লাগছে। সেখানে আকাশ স্যার তার বউকে কত ভালোবাসে, সকাল সেই মেয়েটার সাথে কত বাজে ব্যবহার করেছে। রায়ান মলিন মুখে সকালের দিকে চেয়ে রইল। সন্ধ্যা দ্রুত এগিয়ে এসে আকাশের হাত সকালের চুল থেকে ছাড়াতে চায়। আকাশ বিরক্ত হয়। ফোন পকেটে রেখে বাঁ হাতে সন্ধ্যা টেনে তার পাশে এনে দাঁড় করিয়ে সন্ধ্যার দু হাত সহ সন্ধ্যাকে তার সাথে শক্ত করে চেপে ধরে। সকাল কান্না মাখা চোখে সন্ধ্যার দিকে চেয়ে আছে। সন্ধ্যা ভেজা চোখে সকালের দিকে চেয়ে আছে। তার খুব খারাপ লাগছে। সকাল তার কাছে ক্ষমা চেয়েছে, এতেই মেয়েটা গলে গিয়েছে। আকাশ সন্ধ্যার দিকে চেয়ে শক্ত কণ্ঠে বলে, পৃথিবীতে আরও অনেক অসহায় মানুষ আছে। তোমার এসব দয়ার ভাণ্ডার তাদের জন্য তুলে রাখো সন্ধ্যা মালতী। কোনো অমানুষের জন্য ব্যয় করে এত সুন্দর গুণ অপাত্রে ঢালবে না, নিষেধ করে দিলাম। সন্ধ্যা আকাশের কথা শুনে ঢোক গিলল। আকাশ কথাটা বলে সকালের চুলের মুঠি আরো শক্ত করে ধরে সকলের দিকে চেয়ে দাঁতে দাঁত চেপে বলে, সন্ধ্যা মালতীকে ছাড়তে আমি যেমন ডিভোর্স পেপারে সাইন করেছিলাম, তেমনি সন্ধ্যা মালতীকে আমার সাথে বাঁধতে আমি ডিভোর্স পেপার ছিঁড়ে ফেলেছিলাম। কান খুলে শুনে রাখ, সন্ধ্যা মালতী পাতিলের মতো কালো হলেও আকাশ নাওয়ানের পাশে শুধু এবং শুধুমাত্র তার সন্ধ্যা মালতীকেই মানায়, নো ওয়ান এলস। লাস্ট কথাটা চিৎকার করে বলে, আর সাথে সকালের ডান গালে আবারও কষিয়ে আর একটা থাপ্পড় মেরে দেয়। সকাল উল্টে পড়তে নিলে রায়ান দৌড়ে এসে সকালকে আঁকড়ে ধরে। সকাল দু হাতে রায়ানকে আঁকড়ে ধরে ফুপিয়ে ওঠে। মাথা উঁচু করে রায়ানের দিকে তাকালে দুজনের চোখাচোখি হয়। রায়ান চোখ দুটো লাল। সকাল কাঁদতে কাঁদতে জড়ানো কণ্ঠে ডাকে, রায়ান। রায়ান ঢোক গিলল। নিজেকে এত অসহায় লাগেনি কখনো। আকাশ রায়ানের দিকে চেয়ে রেগে বলে, রায়ান, আমি তোমাকে কি বলেছি শুনতে পাওনি? চিন্তা নেই, তোমার গার্লফ্রেন্ডকে এসিড খাওয়ানোর পর চিকিৎসা করানো হবে। মরে গেলে হায়াত শেষ, বেঁচে থাকলে হায়াত বিষ। ঢাকা ব্যাক কর। কথাটা বলে আকাশ সন্ধ্যাকে ছেড়ে আবারও সকালের দিকে তেড়ে যেতে নিলে সন্ধ্যা দ্রুত আকাশের সামনে দাঁড়িয়ে দু হাতে আকাশকে ঠেলে। আকাশ রেগে তাকায় সন্ধ্যার দিকে। সন্ধ্যা কান্না মাখা চোখে তাকায়। দু হাত জমা করে বোঝায়, ওকে আর কিছু বলবেন না প্লিজ। আকাশ বিরক্ত কণ্ঠে বলে, একটু আগে কি বললাম ভুলে গিয়েছ? তুমি ঘরে যাও সন্ধ্যা মালতী, নয়তো তোমার লেগে যাবে। কথাটা বলে আকাশ তার সামনে থেকে সন্ধ্যাকে ঠেলে সরিয়ে দেয়। এরপর আবারও যেতে নিলে সন্ধ্যা আকাশের সামনে এসে দু হাতে আকাশকে সাপটে ধরে। আকাশ বিরক্তির শ্বাস ফেলে বলে, সন্ধ্যা মালতী, ছাড়ো আমায়। সন্ধ্যা ঢোক গিলল। আকাশকে ছেড়ে দু হাতে চোখ মুছে আকাশের হাত ধরে টানে ঘরের দিকে নিয়ে যাওয়ার জন্য। আকাশ সৌম্যর দিকে চেয়ে রেগে বলে, সৌম্য, তোমার বোনকে সরাও, নয়তো ও এখন আমার হাতে মার খাবে বলে দিলাম। সৌম্য নিশ্চুপ। তার দৃষ্টি অনেকটা দূরে দাঁড়ানো তার বাবার দিকে। সৌম্যর দৃষ্টি জোড়া ঝাপসা। নিজেকে কিছু দুর্বল লাগে। কাদের শাস্তি দেবে সে? যারা তার আপনজন। এসব দিন আসার আগে বোধহয় মরে যাওয়াই ভালো ছিল। দৃষ্টি ঘুরিয়ে তার বোনের দিকে তাকালো। এগিয়ে এসে সন্ধ্যার পাশে দাঁড়িয়ে সন্ধ্যার হাত ধরে মৃদু স্বরে বলে, বোনু, ঘরে যা। সন্ধ্যা ছলো ছলো দৃষ্টিতে ভাইয়ের দিকে তাকায়। আকাশ সন্ধ্যার হাত থেকে তার হাত ছাড়িয়ে নেয়। সাথে সাথে সন্ধ্যা সৌম্যর হাত থেকে তার হাত ছাড়িয়ে নিয়ে আবারও আকাশের সামনে দাঁড়িয়ে দু হাতে আকাশের পেটের দিকে টি শার্ট টেনে ধরে। মাথা উঁচু করে আকাশের দিকে তাকায়। আকাশ আবারও বিরক্ত হয়। মেজাজ খারাপ হচ্ছে তার। সন্ধ্যার দিকে তাকিয়ে কড়া ধমক দেয়, কি প্রবলেম তোমার? সন্ধ্যা ঝাঁকি দিয়ে ওঠে। চোখ থেকে টুপ টুপ করে পানি গড়িয়ে পড়ে। আকাশ ফোঁস করে শ্বাস ফেলল। এই বউটা সারাদিন কেঁদে কেঁদে তাকে গলিয়ে ফেলে। হঠাৎই সন্ধ্যাকে কোলে তুলে নেয়। সন্ধ্যা হকচকিয়ে ওঠে। আকাশ সন্ধ্যাকে নিয়ে বাড়ির ভেতর যেতে যেতে বলে, রায়ান, আমি বাড়ির ভেতর থেকে এসে যেন শুনি তুমি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছ। রায়ান সকালকে ছেড়ে সকলের পাশেই চুপচাপ দাঁড়িয়ে আছে। সকাল মাথা নিচু করে ফোপাচ্ছে। সৌম্য এগিয়ে এসে সকালের সামনে দাঁড়ায়। বেশ কিছুক্ষণ চুপ থেকে মৃদু স্বরে বলে, আমি ছোট থেকে ভাবতাম আমার দুটো বোন। তুই আমার বোনকে অনেক জ্বালিয়েছিস। আমি বাড়ি থাকতে দেখেছি, ঢাকা যাওয়ার পরও জ্বালিয়েছিস। দেখতে না পেলেও বুঝতাম,
কিন্তু আমি বাড়ি আসলে বনু আমার কাছে তোর নামে কখনো বিচার দেয়নি। আমি ভাবতাম আমাদের মা আলাদা হলেও বাবা তো একটাই, হয়তো তোর মনে আমাদের জন্য সামান্য হলেও মায়া আছে, অথচ তুই যে তোর মায়েরই আরেকটি নিকৃষ্ট রূপ সেটা বুঝতে পারিনি। কথাগুলো বলে থামে সৌম্য, ঢোক গিলে বলে, অনেকগুলো বছর হয়ে গেল বনু আর কথা বলে না। তুই আর তোর মা আমার বনুর গলার স্বর কেড়ে নিয়ে ঠিক কতটা শান্তি পেয়েছিস বলবে সকাল? সৌম্যর কথায় ইরার চোখ জোড়া ভিজে উঠল। রায়ান অবাক হয়ে সৌম্যর দিকে চেয়ে আছে। আসমানি নয়ন মলিন মুখে সৌম্যর দিকে চেয়ে আছে। সকাল মাথা নিচু করে কাঁদতে কাঁদতে বলে, সৌম্য ভাইয়া বিশ্বাস করো, আমি একটুও বুঝতে পারিনি। আমাকে বাকিটুকু বলার আগেই সৌম্য রাগান্বিত স্বরে বলে, আর একটাও কথা বলবি না। কাউকে শাস্তি দেওয়ার শিক্ষা মা আমাদের দেয়নি, তাই তোদের কোনো শাস্তি আমি দিব না। তবে বনুর মতো ক্ষমাও আমি করব না। আকাশ ভাইয়াকে আমি বাধাও দিব না। এবার এখান থেকে যা, আমাদের ধারের কাছেও আর আসবি না। সকাল দু হাতের মাঝে মুখ লুকিয়ে ফুপিয়ে কাঁদে। সৌম্যর কথাগুলো বলে উল্টো ঘুরে যেতে গিয়েও থেমে গেল, তার বাবাকে আরো অনেকটা কাছে দেখে। আসমানি নয়ন বাড়ির ভেতরে যেতে গিয়েও থেমে যায় সৌম্যর বাবাকে দেখতে পেয়ে। মুহূর্তেই চোখ মুখে ক্রোধ জমা হয়। এই জানোয়ারকে সে ছাড়বে না। ভদ্রমহিলা সৌম্যর বাবার দিকে দুপা এগিয়ে আসে, এরপর দাঁড়িয়ে গিয়ে ডান পা উঁচু করে পায়ের চটি খুলে ডান হাতে নেয়। দৃষ্টি সৌম্যর বাবার পানে রেখে দৃঢ় পায়ে এগিয়ে যায়। সৌম্যর দৃষ্টি পড়ে আসমানি নয়নের উপর। আসমানি নয়নের পায়ের চটি হাতে, এটা খেয়াল করেছে সে। আসমানি নয়নের মনোভাব বুঝতে পেরে সৌম্য বড় বড় পা ফেলে এগিয়ে গিয়ে দ্রুত তার বাবার সামনে দাঁড়ায়। গ্রাম হওয়ায় অনেক মানুষ এসে জড়ো হয়েছে তাদের উঠোনের সামনে। সকলের সামনে নিজের বাবাকে এভাবে অপমানিত হওয়ার ব্যাপারটি সৌম্য কেন যেন মানতে পারল না। আসমানি নয়ন সৌম্যকে দেখে দাঁড়িয়ে যায়, বিরক্তি চোখে চেয়ে বলে, সামনে থেকে সরে দাঁড়াও সৌম্য। সৌম্য মৃদু স্বরে বলে, ওনাকে কিছু বলবেন না, উনি আমার বাবা। আসমানি নয়ন শক্ত গলায় বলে, আর তোমার কুলাঙ্গার বাপ যারে ওই প্রথমে বিয়া করছিল সে আমার বোন। সৌম্য মাথা নিচু করে ঢোক গিল। পিছন থেকে সৌম্যর বাবা অনুতপ্ত স্বরে বলে, আপা আমারে মাফ করে দিয়েন। সৌম্যর বাবার কথায় আসমানি নয়ন একটু হাসলো, এরপর চোখ মুখ শক্ত করে রাগান্বিত স্বরে বলে, আমি মাফ করবো? আমারে তোর জ্যোৎস্না মনে হয়? একটু থেমে বলে, আচ্ছা যা, তোরে আমি মাফ করতাছি। আমার বোনের প্রাণ ফিরায় দে, যা আমার বোন রে আন। যদি আনতে পারোস তাইলে মাফ করতাছি। মানুষ মাইরা ইসা মাপ চাইতে লজ্জা লাগে না তোদের? সৌম্যর বাবা মাথা নিচু করে রইল। সৌম্য আসমানি নয়নের দিকে চেয়ে বলে, উনি আমার মাকে মারেননি। আসমানি নয়ন সৌম্যর কথায় রেগে যায়। বা হাতে সৌম্যর কলার ধরে দাঁতে দাঁত চেপে বলে, তোমার মায়েরে তোমার কুলাঙ্গার বাপই মারছে। জ্যোৎস্না আমাগো সবার কলিজা ছিল। তোমার বাপের জন্য সে পরিবার হারাইছে। বিনিময়ে তোমার বাপ কি দিছিল আমার বোন রে? জীবন্ত লাশ বানাই দিছিল। 7 দিনের মাথায় আমার বোন ঘুমের ঘরে কি খুশিতে মরেছে, নাকি তোমার এই বাপ আমার বোনটারে তিলে তিলে মারছে? জানো না তুমি? কথাগুলো বলে থামে আসমানি নয়ন, কথা বেঁধে আসছে। ঢোক গিলে ধরা গলায় বলে, আমি জ্যোৎস্নারে কোনোদিন সামান্য রান্নার জন্য রান্নাঘরে পাঠাইনি। আমার সেই বোনটা এই গ্রামে আইসা কত কষ্ট করছে, বিনিময়ে তোমার বাপ আমার বোনডারে একটু ভালোবাসা দিতে পারে নাই সৌম্য, মাইরা ফালাইছে আমার বোনডারে। কথাগুলো বলতে গিয়ে আসমানি নয়নের চোখ ভরে ওঠে, মাথা নিচু করে নেয়। সৌম্যর চোখের কোণে বিন্দু বিন্দু জলকণা। তার মায়ের কষ্ট তার চেয়ে বেশি আর কেউ দেখেনি, কিন্তু বাবাকে মারলে কি তার মা আসবে? আসমানি নয়ন হাতের চোটে ছুঁড়ে ফেলে বলে, আমারে থামাইয়া কি করবা? উপরে একজন আছে, সে একদিন ঠিকই বিচার করব। কথাটা বলে আসমানি নয়ন ডান দিকে কয়েক পা হেঁটে গিয়ে দাঁড়ায়। চোখ বেয়ে দুপোটা পানি গড়িয়ে পড়লো। পাশ থেকে একজন মহিলা অবাক হয়ে বলে, জ্যোৎস্না আপা তোমার বোনা ছিল আসমানি আপা? কারো কণ্ঠ পেয়ে আসমানি নয়ন দ্রুত শাড়ির আঁচল দিয়ে ভেজা চোখ জোড়া মুছল। এরপর একটু হেসে বলে, আমার ছোট বোন, খুব আদরের আসছিল। ভদ্র মহিলা মলিন গলায় বলে, জ্যোৎস্না আপা তার ভাই বোনের কথা বলে সবসময় অনেক কাঁদতো জানো। আর সৌম্যর বাপ আরেকটা বিয়ে করছে জানার পর আরো অনেক কাঁদতো। আমি অনেক কইছিলাম যে তোমার বাপের বাড়িতে জানাও, কিন্তু জ্যোৎস্না আপা কইতো আমার বাপের বাড়ির সবাই সৌম্যর বাপের খোঁজ পাইলে ওরে বাঁচতে দিবে না। জ্যোৎস্না আপা সৌম্যর বাপরে মেলা ভালোবাসতো, কিন্তু বেচারি সৌম্যর বাপের জন্যই মরে গেল।
আসমানি না কষ্টে কান্না গিলে নিল। অতঃপর মহিলার দিকে যাচ্ছি বলে দ্রুত পায়ে বাড়ির ভেতরে চলে যায়। সৌম্য সময় নিয়ে নিজেকে সামলালো। এরপর উল্টো ঘুরে তার বাবার উদ্দেশ্যে বলে, এখান থেকে যাও, তোমার দুজন ছেলে মেয়ে আছে, তাদের নিয়ে ভালো থাকো, আমার আর বোনের সামনে আর কখনো এসো না। এটুকু বলে সৌম্য থামে। মাথা উঁচু করে তার বাবার ঝাপসা চোখ জোড়া দেখে সৌম্য বিদ্রূপ হাসলো। অতঃপর বলে, ভাগ্যিস আল্লাহ আমাকে আর বোনকে তোমার মতো অমানুষ না বানিয়ে মায়ের মতো ভালো মানুষ বানিয়েছে, নয়তো তোমার মতো বাবাদের বাঁচিয়ে রেখে বাকি বাবাদের দুর্নাম হতে দিতাম না। কথাটা বলে সৌম্য উল্টো ঘুরে দাঁড়িয়ে ভাঙা গলায় বলে, আমার আর বোনুর বাবা মা কেউই বেঁচে নেই, তাই দয়া করে আমার বাবার রূপ নিয়ে আমাদের সামনে এসে আমাদের ফোলানোর চেষ্টা করো না। আমি শাস্তি দিতে অপারগ হলেও ক্ষমা করি না। কথাটা বলে সৌম্য আর 1 সেকেন্ডও এখানে দাঁড়ালো না। ইরার হাত শক্ত করে ধরে দ্রুত পায়ে বাড়ির ভেতরে চলে গেল। সৌম্যর ভাবা ঝাপসা চোখ ফেটে জল গড়িয়ে পড়ে। সে সত্যি বাবা হিসেবে খুব খারাপ করেছে, তার ক্ষমা হয় না। সৌম্যর মায়ের মুখটাও আজ খুব করে চোখের সামনে ভাসলো। সন্ধ্যাকে দূর থেকে একবার দেখেছিল, আর দেখলো না। লোকটি মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। রায়ান এতক্ষণ ঘটে যাওয়া প্রতিটি ঘটনা নীরব দৃষ্টিতে চেয়ে চেয়ে দেখল। সকালের বাবাকে সে চিনে। লোকটিকে তার কেমন যেন মেরুদণ্ডহীন মনে হয়, তবে সে সকালের ফ্যামিলি নিয়ে কখনো কথা বলেনি। আজও সকালের বাপার দিকে এগোলো না, নিজেকে শক্ত করলো। এরপর তার পাশে দাঁড়িয়ে ফোপানো সকালের হাত শক্ত করে ধরে সকালদের বাড়ির দিকে হাঁটতে শুরু করে। সকাল ঢোক গিলল। ডান হাতে রায়ানের হাত ধরে কান্না মাখা গলায় বলে, রায়ান, আমার কথাটা শোনো। রায়ান, বিশ্বাস করো, আমি এসব আমার মায়ের কথাই করতাম। রায়ান রায়ান সকালের কথা কানে নিল না, দ্রুত পায়ে হাঁটতে থাকে। সকাল রায়ানের পায়ের সাথে পা মেলাতে পারে না, তবুও রায়ানের সাথে এগোয় আর বলে, রায়ান প্লিজ, আমার কথা শোনো। রায়ান রায়ান এবারও তাকালো না সকালের দিকে। গ্রামের মানুষ সব সকালের দিকে তাকিয়ে ছিছি করছে। গ্রামের সামান্য ঘটনাকে মানুষ অনেক বড় করে দেখে, সেখানে সকালকে এভাবে একজন ছেলে হাত ধরা, সাথে সকালের এরকম অবস্থায় কেউ ভালো করে চোখে দেখছে না। রায়ান সকালের বাড়ির উঠানের কাছাকাছি আসলে সকালের মা রায়ানকে দেখে খুশি হয়। রায়ান মাঝে মাঝে তাদের এখানে আসতো সকালের সাথে। রায়ানের সাথে তার মেয়ের খুব তাড়াতাড়ি বিয়েও হবে, কথাবার্তা ঠিক হয়ে আছে। কিন্তু তিনি রায়ানকে দেখে যতটা না খুশি হলো, তার চেয়ে বেশি অবাক হলো সকালকে এভাবে টানতে টানতে আনতে দেখে। ভাবনার মাঝে রায়ান সকালকে টেনে সকালের মায়ের দিকে ধাক্কা দিয়ে রাগান্বিত স্বরে বলে, আপনার মেয়েকে দিয়ে গেলাম। আমার মা, আমি কেউই আপনার মতো লো মেন্টালিটির মানুষ না, তাই আপনার মেয়ে আমার জন্য নয়। সকালের মা সকালকে আঁকড়ে ধরে অবাক হয়ে বলে, বুঝলাম না তোমার কথা। আমার মেয়ে কি করেছে? আমি কি করেছি? রায়ান রেগে বলে, কি করেছেন সেটা আপনিও জানেন, আপনার মেয়েও জানে, আর না বোঝার মতো কিছু তো বলিনি। আপনার মেয়েকে আমি বিয়ে করছি না, বুঝেছেন? রায়ানের কথা শুনে সকালের চোখ থেকে টুপ টুপ করে পানি গড়িয়ে পড়ে। সকালের মা বিস্ময় কণ্ঠে বলে, কি কও বাবা, গ্রামের প্রায় সবাই জানে আমার মেয়ের তোমার সাথে বিয়া ঠিক। রায়ান রেগে বলে, তো এবার সবাইকে জানিয়ে দিন, আপনাদের মা মেয়ের ডাইনিগিরির জন্য সেই বিয়ে ভেঙে গিয়েছে। রায়ানের কথায় সকালের মা বাকরুদ্ধ হয়ে তাকায়। রায়ান কথাটি বলে উল্টো ঘুরে 2 পা এগোলে সকাল দৌড়ে এসে রায়ানকে সাপটে ধরে কাঁদতে কাঁদতে বলে, রায়ান, আমাকে ক্ষমা করো, আমাকে ছেড়ে যেও না। আমি আকাশ স্যারকে বিয়ের কথাটা সন্ধ্যাকে কষ্ট দেওয়ার জন্য বলেছিলাম। আমি সত্যিই তোমাকে ভালোবাসি রায়ান। রায়ান চোখ বুজে নেয়। ঢোক গিলল ছেলেটা। অতঃপর শক্ত গলায় বলে, এমন নোংরা মনের মানুষকে আমি কখনোই আমার বউ বানাবো না। সকাল মাথা উঁচু করে রায়ানের দিকে তাকায়। রায়ান চোখ মেলে তাকালে সকালের দিকে দৃষ্টি পড়লে দেখলো সকালের ফর্সা মুখ টকটকে লাল হয়ে গিয়েছে কাঁদতে কাঁদতে। রায়ানের চোখে মুখে অসহায়ত্ব ঘিরে ধরল। দ্রুত চোখ সরিয়ে নেয় সকালের থেকে। সকাল আবারও কাঁদতে কাঁদতে বলে, আমি ভালো হয়ে গেছি রায়ান, আমি আর খারাপ কিছু করি না, বিশ্বাস করো। আমাকে রেখে যেও না রায়ান, আমি তোমাকে ছাড়া মরে যাব। কথাগুলো বলতে বলতে রায়ানের বুকে মুখ ঠেকিয়ে দেয়। রায়ানের বুকে চিনচিন ব্যথা হলো। সামনে তাকালে সকালের বাবাকে চোখে পড়লো। ঢোক গিলে নিজেকে শক্ত করে সকালকে টেনে তার থেকে ছাড়িয়ে নেয়। কোনো কথা না বলে বড় বড় পা ফেলে সকালের বাবার পাশ কাটিয়ে চলে যায়। পিছন থেকে সকালের কান্নার আওয়াজ ভেসে আসছে।
রায়ান দাঁড়ালো না, এগিয়ে গেল। ডান হাতে ঝাপসা চোখ জোড়া ঢেলে স্বাভাবিক করে নেয় এবার। সকাল কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ে। মেয়ের কান্নায় সকালের মা বাবা দুজনেই বোবা চোখে মেয়ের দিকে চেয়ে রইল। চোখের কোণে জলকণা চিকচিক করছে দুজনেরই। ঘরে এসে আকাশ সন্ধ্যাকে কোল থেকে নামিয়ে দিয়ে যতবার ঘর থেকে বেরোতে চেয়েছে, সন্ধ্যা আটকে দিয়েছে। আকাশ চোখ বুজে নিজেকে শান্ত করে, গম্ভীর গলায় বলে, চুপচাপ এই ঘরে বসে থাকো। কথাটা বলে ঘর থেকে বেরোতে নিলে সন্ধ্যা দ্রুত এগিয়ে এসে দুহাতে আকাশকে জাপটে ধরে। আকাশ চোখ বুঝলো, কি যে রাগ লাগছে। তাকে আটকানোর কত ফোন দি তার বউয়ের। আকাশ দাঁত কিরমির করে বলে, রাতে তোমার ভালোবাসা টেস্ট করব সন্ধ্যা মালতী। এখন আমায় ছাড়ো, নয়তো সত্যি সত্যি তোমার বেয়াদব বোনের থাপ্পড় ঘুরে এসে তোমার গালে পড়বে। সন্ধ্যা ঢোক গিলল, কিন্তু আকাশকে ছাড়লো না। আকাশ সন্ধ্যাকে জোর করে টেনে তার থেকে সরিয়ে দেয়। আবারও এক পা বাড়ালে সন্ধ্যা পিছন থেকে আবারও দুহাতে আকাশের টি শার্ট টেনে ধরে। আকাশ এবার রেগে উল্টো ঘুরে ডান হাতে সন্ধ্যার গাল চেপে ধরে, ধমকে বলে, কখন থেকে ভালো করে বলছি, কথা কানে যায় না কেন তোমার? মার খাবে। সন্ধ্যা কেঁপে ওঠে, চোখ জোড়া টলমল করে ওঠে। সন্ধ্যার চোখে চোখ পড়লে আকাশ সন্ধ্যার গাল ছেড়ে দেয়। সন্ধ্যার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। আকাশ নিজেকে শান্ত করল। বউটাকে কিছু বলাও যায় না, শুধু কাঁদে, শুধু কাঁদে। আকাশ দু হাতে সন্ধ্যার গালে আগলে নিয়ে নরম স্বরে বলে, কি হয়েছে সোনা বউ, কাঁদছো কেন? সন্ধ্যার চোখ থেকে আবারও পানি গড়িয়ে পড়ে। আকাশ বিচলিত হয়। সন্ধ্যার দুগালে দুটো চুমু খেয়ে আগের চেয়েও নরম স্বরে বলে, আমার সোনা বউ তুমি, কাঁদছো কেন বউ? কেউ অপরাধ করলে তাকে শাস্তি দিতে হয়, এটাও একটা গুণ, জানো না তুমি? সন্ধ্যা দু হাতে আকাশকে জড়িয়ে ধরে আকাশের বুকে কপাল ঠেকিয়ে ফুপিয়ে ওঠে। আকাশ জড়িয়ে নিল সন্ধ্যাকে, মাথায় দুটো চুমু আঁকে। পকেট থেকে ফোন বের করে মৃদু স্বরে বলে, কান্না অফ করো সন্ধ্যা মালতী, কি বলতে চাও শুনছি আমি। এই যে ফোন নাও। সন্ধ্যা আকাশকে ছেড়ে দু হাতে মুখ মুছে নেয়। এরপর আকাশের হাত থেকে ফোন নিয়ে কিছু টাইপ করে আকাশের দিকে ফোন বাড়িয়ে দেয়। আকাশ লেখাটি পড়ে। যারা জন্ম থেকে বোবা হয় তারা জন্ম থেকেই সেভাবে নিজেকে মানিয়ে নেয়, কিন্তু জন্মের পর অনেকদিন কথা বলার পর হঠাৎ কোনো একদিন থেকে বোবাদের মতো জীবনযাপন করতে ভীষণ কষ্ট হয়। আমি চাই না সকাল সেই কষ্ট পাক। আমি জানি আপনারা বলবেন সকাল আমার শত্রু। আমি চাই না আমার শত্রুর সাথেও এত নির্মম ঘটনা ঘটুক। আপনি সকালের সাথে কিছু করবেন না, বলুন। লেখাটি পড়ে আকাশ চোখ বুঝলো। রাগ লাগছে তার, এত ভালো বউ হজম হচ্ছে না। ডান হাত তুলে ঘাড় ডলল বার দুয়েক। এরপর হঠাৎই চোখ মেলে বাঁ হাতে সন্ধ্যাকে টেনে তার সাথে জড়িয়ে ধরে। সন্ধ্যা কিছু বোঝার আগে আকাশ সন্ধ্যার বাম গালে কামড়ে ধরে। সন্ধ্যা ব্যথা পেয়ে চোখ মুখ কুঁচকে নেয়। প্রায় 2 মিনিট পর সন্ধ্যার গাল ছেড়ে আকাশ সন্ধ্যার দিকে তাকায়। ব্যথায় সন্ধ্যার চোখে পানি জমেছে। আকাশ সন্ধ্যার গালে হালকা জখম হওয়া স্থানটায় ডান হাতের বুড়ো আঙুল রেখে সন্ধ্যার চোখের দিকে চেয়ে মৃদু স্বরে বলে, আমাকে তোমার এত ভালো ভাবার দরকার নেই বউ, আর না তো আমি ভালো হতে চাই। তুমি এসব ভাবনা বাদ দাও। সন্ধ্যার চোখ জোড়া ভরে ওঠে। আকাশ ভ্রু কুঁচকে বলে, আর কি, তোমার বাবা বোন ওরা তোমার কেউ আপন ভাবে না, তাদের কথা এত ভাবতে হবে কেন তোমার? সন্ধ্যা নাক টেনে ইশারায় বোঝায়, ওরা না ভাবলেও আমি ওদের আপন ভাবি। আকাশ শীতল দৃষ্টিতে তাকায় সন্ধ্যার দিকে। ডান হাত সন্ধ্যার গলায় রেখে মৃদু স্বরে বলে, তোমার কণ্ঠস্বর কেড়ে নেওয়া মানুষকে ছেড়ে দিতে বলছো? তুমি ভাবো না তোমার ওই বেয়াদব বোনের জন্য আমি আমার সন্ধ্যা মালতীর কণ্ঠ শুনতে পাইনি কখনো? আকাশের কণ্ঠ ভীষণ অসহায় শোনালো, কণ্ঠে মিশে রইল তীব্র আফসোস। সন্ধ্যার চোখ জোড়া ভরে ওঠে, মাথা নিচু করে নেয়। তার ভীষণ খারাপ লাগে। আর 5 জন স্বামীর মতো আকাশ তার বউয়ের কণ্ঠ শুনতে পায় না। আকাশ তাকে বিয়ে না করলে নিশ্চয়ই এক নিখুঁত বউ পেত, আর আকাশের এই আফসোসও হতো না। সন্ধ্যার চোখ বেয়ে টুপ টুপ করে পানি গড়িয়ে পড়ে। আকাশকে ঠেলে সরিয়ে দিতে চাইলে আকাশ সন্ধ্যাকে শক্ত করে জড়িয়ে ধরে। ডান হাতে সন্ধ্যার গালে হাত রেখে মৃদু স্বরে বলে, কাঁদছো কেন বউ? সন্ধ্যা চোখ মেলে আকাশের দিকে তাকায়। কাঁদতে কাঁদতে চোখ দুটো লাল হয়ে গিয়েছে। আকাশ চেয়ে আছে সন্ধ্যার দিকে। সন্ধ্যা আজ একটা অদ্ভুত কাজ করলো। ঠোঁট নাড়িয়ে কয়েকটি কথা বোঝালো আকাশকে, আমি কথা বলতে চাই। আকাশ সন্ধ্যা ঠোঁট জোড়ার দিকে চেয়ে রইল। সন্ধ্যা কথাগুলো বুঝতে পেরে সন্ধ্যার কান্না ভেজা চোখের দিকে তাকায়। আকাশের বুকটা ভার হয়।
তার বউয়ের এই ইচ্ছে যদি সে পূরণ করতে পারত, তবে এই পৃথিবীতে সবচেয়ে খুশি হয়তো সেই হতো। কিন্তু সে পারবে না। আকাশ সন্ধ্যার চোখের দিকে তাকিয়ে বলে, সম্ভব না সন্ধ্যা মালতী, তোমার এই আবদার রাখতে পারবো না। আকাশের উত্তর শুনে সন্ধ্যার দু চোখ বেয়ে জল গড়ায়। আকাশ শক্ত করে সন্ধ্যাকে জড়িয়ে ধরল। তার সন্ধ্যা মালতী কষ্ট পায় কথা বলতে না পেরে, কিন্তু সে কি করবে? সে তো তার সন্ধ্যা মালতীকে হারাতে পারবে না। তার যে সন্ধ্যা মালতীকে ছাড়া চলে না, সে কিভাবে তার সন্ধ্যা মালতীর জীবনের রিস্ক নেবে? বিড়বিড় করে, তোমার সব আবদার আমি পূরণ করে দিব সন্ধ্যা মালতী, শুধু এটা ছাড়া। সন্ধ্যা ফুপিয়ে ওঠে, তার দম বন্ধ লাগে কথা বলতে না পেরে। কেউ বোঝে না তাকে। সন্ধ্যা ঢেলে আকাশকে তার থেকে সরিয়ে দিতে চায়। আকাশ ছাড়ে না। অসহায় চোখে তাকালো সন্ধ্যার দিকে। সন্ধ্যা কান্না মাখা চোখে আকাশের দিকে তাকায়। আবারও ঠোঁট নাড়িয়ে বুঝায়, আমি কথা বলতে চাই, প্লিজ। আকাশের কষ্ট হয়। আকাশ তার সন্ধ্যা মালতীর আবদার ফেরাতে তার ভীষণ কষ্ট হয়, কিন্তু সে যে নিরুপায়। আকাশের চোখ দুটো লাল হয়ে আছে। ভীষণ অসহায় দৃষ্টিতে সন্ধ্যার কান্না মাখা মুখের দিকে চেয়ে ঢোক গিলল কয়েকবার। এরপর সন্ধ্যার কপালের সাথে কপাল ঠেকায়। সাথে সন্ধ্যার ঠোঁটজোড়া তার ঠোঁটজোড়া ঠেকিয়ে চোখ বুজে বিড়বিড় করে, সরি শোনাবো, এক্সট্রিমলি সরি। আকাশের উত্তরে সন্ধ্যার বন্ধ চোখের পাতা বেয়ে জল গড়ায়। সে সত্যিই কখনো তার আকাশকে নিজের কণ্ঠ শোনাতে পারবে না। কথাটা ভেবে সন্ধ্যার দম বন্ধ লাগলো।